আসসালামু আলাইকুম। লেকচার নাম্বার 2তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হইল ডিটেইলস শ্বসনতন্ত্র নিয়ে করব আলোচনা। শ্বসনতন্ত্রের হবে ডাইসেকশন করব আমরা সকল ধরনের শ্বসনতন্ত্রের সেকশন। তো যারা যারা জয়েন করতেছে একটু কষ্ট করে তোমরা তোমাদের নামটা মেনশন করো, আর হইলো তোমাদের ফ্রেন্ড যারা জয়েন করো ওদেরকে একটু জয়েন করতে বলো। আমার লেখা ঠিক আছে নাকি, সাউন্ড ঠিক আছে নাকি, সব কিছু ওকে নাকি একটু জানাও। আর যেহেতু এখন আজান দিচ্ছে, আজানটা শেষ হওয়া পর্যন্ত একটু আমি ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন আমি শুরু করবো ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, সবাই সবার নামটা মেনশন করতেছো? হ্যাঁ, করতে থাকো, ভেরি গুড। আর হইলো আজানটা শেষ হলে আমি আসলে ক্লাসটা শুরু করে দিব। আমরা একটা মিনিট ওয়েট করি। আর যারা যারা জয়েন করতেছো সবাই নামটা মেনশন করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু আর্লি জয়েন করো। আমাদের আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ক্লাসটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসের বেসিক পয়েন্টটা টেনে ধরেই আমরা আজকে লেজ টেনে মাথা আনবো আজকের ক্লাসের। ঠিক আছে, আজকের ক্লাসটার মূল আলোচনা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বোর্ডে আসছে। তো এই ক্লাসটা যারা মিস করবা তারা বোর্ডের কিছু কোয়েশ্চেন মিস করবা। কোয়েশ্চেন যদি তোমার হয়ে যায় মিস, তোমার পাবা না নিস্তার, করতে পারবা না শ্বসনের জ্ঞানে বিস্তার। তো তুমি বিস্তার করতে চাইলে, নিস্তার পেতে চাইলে চলে এসো আমাদের ক্লাসে। আচ্ছা, এই চ্যাপ্টারের শেষে কিন্তু এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, অলরেডি সবাই জানো। অ্যান্ড পরীক্ষা শেষে কিন্তু অবশ্যই থাকবে আকর্ষণীয় প্রাইজ। হয়ে যাব করে দিব তোমাকে সকল ধরনের সাইজ, চ্যাপ্টারে হয়ে যাবে সাইজ, হয়ে যাবে চ্যাপ্টারের সকল ধরনের কাটাকাটি। চ্যাপ্টারটা হোক আমাদের ফাটাফাটি, এক্সামটা হোক আমাদের অনেক বেশি ধরনের কাটাকাটি প্লাস ফাটাফাটি। অর্থাৎ আমাদের এক্সামে যদি তুমি পারো ভালো, তোমাকে আমরা বলবো না কালো। তুমি হবা সবার চোখের মণি, তুমি হবা সবার হৃদয়ের খনি। তো এক্সামের সাথে থাকবে তো পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। যদি তুমি পেতে চাও পুরস্কার, চ্যাপ্টারের মধ্যে করতে হবে বিস্তার। তো করি আসলে চ্যাপ্টারের বিস্তার। আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। আচ্ছা, তো সবাই বলতেছে ক্লিয়ার আছে, ঠিকঠাক ভাবে আছে। আসলে 7টার দিকে একটু নেটের প্রবলেম করে, এই জন্য আমি বলছি হচ্ছে যে ক্লিয়ার টিয়ার সব কিছু ঠিকঠাক ভাবে আছে কিনা, তোমরা আমার লিখা দেখতেছো কিনা একটু আবার আমাকে একটু ইনশিওর করো। আমার লিখা দেখতেছো কিনা, আর হচ্ছে আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে ইনশিওর করো, আর একবার কেউ ইনশিওর করো। ওকে, দ্যাটস ইট, জানাই দিছো, ঠিক আছে। ওকে, দ্যাটস ফাইন। তোমাদের অনেকের নাম আসলে উঠতেছে, আমি আসলে কারো নাম নিই না, এটা নিয়ে অনেকে আমার সাথে দ্বিধাদ্বন্দ্বে থাকে। সব স্যাররা তোমাদের নাম নেয়, আমি কারো নাম নিই না। কেন নাম নিই না ভাই? নাম দিয়ে নাই কাজ। তোমার করতে হবে বাজিমাত, তোমার করতে হবে সব কিছুর
ধরনের তৈরি করতে হবে ইতিহাস। সেই ইতিহাস তৈরি হবে না নাম দিয়ে, সেই ইতিহাস তৈরি হবে কাজ দিয়ে। যদি তুমি করো কাজ, অটোমেটিক হয়ে যাবে তোমার নাম। সে নাম দিয়ে তুমি করে ফেলতে পারবা সকল ধরনের কাম। তো নাম আসলে কারোই নিব না, কারণ এখানে সবাই আমার চোখে সমান। ঠিক আছে, আমি কলেজ বিবেচনা করি না, আমি তোমার ধরো মেধারও বিবেচনা করি না। মেধা একটু কম হইলে তুমি ভাই পরিশ্রম করো, পরিশ্রম করে যার মেধাবী তার অহংকারকে তুমি ভেঙে দিতে পারবা। আর যার মেধা বেশি তুমি ভাই অলস হিসেবে বসে থাকিও না। যদি তুমি অলস হিসেবে বসে থাকো, কম মেধাবী সে পরিশ্রম করে তোমার উপরে উঠে যাবে। তাই নাম নেয়ার কারণে কোনো প্রয়োজন। আমরা করব মেধার মাধ্যমে আমাদের জ্ঞানে বিচরণ। তো আমরা আসলে নাম দিয়ে কোনো কিছু বিবেচনা করতে চাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করে দিই আমাদের আজকের লেকচারটা। আমাদের আজকের টপিক হইল, দেখো অনেকগুলো টপিক আসলে এখানে লিখছি, অনেকগুলো টপিক লেখা আছে। শ্বসনতন্ত্র, ঊর্ধ্বশ্বাসনালী, নিম্নশ্বাসনালী, ফুসফুসের গঠন, শ্বসন বৃক্ষ, অ্যালভিওলাস, বোর্ড সিকিউ, বোর্ড এমসিকিউ এন্ড অ্যাডমিশন এমসিকিউ। আচ্ছা, তো যাই হোক, তো আমরা দেখতে চাচ্ছি যে একদম শুরুতে শ্বসনতন্ত্র জিনিসটা কি। সহজ কথায় আমরা কিছু জিনিস বুঝি। তন্ত্র মানে হচ্ছে যে একটা সিস্টেম, একটা মানে পুরো একটা গঠন, একটা সিস্টেম। এই সিস্টেমটার ভিতর অনেক জিনিস আসলে থাকে। যেমন ধরো আমাদের শ্বসনতন্ত্রের ভিতর প্রধান যে দুটো জিনিস থাকে তারা হলো এই দুটো ফুসফুস। এটা যদি আমার বুক ধরি, সাপোজ এটা হচ্ছে আমার একটা মানুষের দেহ, মানুষের দেহের এইটা বক্ষ গহ্বর যদি আমি বিবেচনা করি, কিভাবে ভাই চিনবো বক্ষ গহ্বর? বক্ষ আর উদর গহ্বরকে ভাগ করে যে পেশি তার নাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ঠিক আছে, তাহলে বক্ষ আর উদর গহ্বরকে ভাগ করতেছে সবুজ কালারের যে পেশি তার নাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তাহলে বক্ষ গহ্বরের উপরে, ডায়াফ্রামের উপরে থাকে বক্ষ গহ্বর, ডায়াফ্রামের নিচে থাকে উদর গহ্বর। লাইক আমরা যদি দেখি আমার দিস ওয়ান, এইটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরে এই অংশটা আমার বক্ষ গহ্বর, ডায়াফ্রামের নিচের দিকে যা থাকবে তাহলে আমার উদর গহ্বর। আচ্ছা, তো যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। দেখো এখানে মূল দুইটা হলো যে আমাদের ফুসফুস বা লাংস। এই দুইটা লাংস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান প্রধান অঙ্গ। ভাই আর কিছু নাই, অনেক কিছু আছে, তা জানতে চাই অবশ্যই জানাবো ভাই। কি কি আছে তা, একটা জিনিস হলো আমরা এই ছকের মধ্যে সব জিনিস ক্লিয়ার ভাবে পেয়ে যেতে চাই। কি কি পেয়ে যেতে চাই? এক নাম্বার পয়েন্ট, শ্বসনতন্ত্রকে আমরা ভাগ করি ঊর্ধ্ব শ্বাসনালী, নিম্ন শ্বাসনালী। দ্যাট মিনস একটা এরিয়া তো আছে। এরিয়া ছাড়া কিভাবে ভাগ করতেছি যে ভাই ঊর্ধ্ব শ্বাসনালী আর নিম্ন শ্বাসনালী? একটু ভালো করে খেয়াল করো। ঊর্ধ্ব মিন্স উপরে, কোথা থেকে শুরু হবে? নাক থেকে শুরু হবে, কারণ নাক দিয়েই প্রথমে ঢুকে আমাদের বায়ু, এরপরে ভেতরের দিকে যায়। তো নাক দিয়ে শুরু হবে ঊর্ধ্বশ্বাসনালী, কোথায় গিয়ে শেষ হবে? আমাদের গলার এখানে স্বরযন্ত্র নামক একটা অংশ থাকে, যাকে আমরা ইংরেজিতে বলি ল্যারিংস। এই স্বরযন্ত্রে এসে ঊর্ধ্বশ্বাসনালীটা শেষ, এবং এই অঞ্চলটাকে আমরা বলি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। জাস্ট এর কাজ হচ্ছে বায়ুটা গ্রহণ করা আর ত্যাগ করা, এছাড়া কোনো কাজ নাই ভাই। তাহলে ঊর্ধ্বশ্বাসনালী, বায়ু গ্রহণ, ত্যাগ অঞ্চল। এই জিনিসটা এখানে একটু যদি দেখতে চাই, কিভাবে দেখতে পারি? এই যে নাক, নাক দিয়ে গ্রহণ করে এসে এই যে সবুজ কালারের অংশটা দেখতেছে, এটা হচ্ছে স্বরযন্ত্র, দ্যাট মিনস ল্যারিংস। ল্যারিংস পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে ঊর্ধ্বশ্বাসনালী। এখানের মধ্যে আরো কিছু পয়েন্ট আছে, একটু পরে আমি আলোচনা করতেছি। দেন নিম্ন শ্বাসনালী। তাহলে এই এরিয়াটা কোথা থেকে শুরু? এই এরিয়াটাকে আমরা আসলে মূলত দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বায়ু পরিবহন, দ্যাট মিনস আদান প্রদান, বায়ুকে আদান প্রদান করাবে। ঠিক আছে, আরেকটা হলো শ্বসন, জাস্ট শ্বসন ঘটবে। কোন কোন পয়েন্ট একটু খেয়াল করি। বায়ু আদান প্রদান বা পরিবহন এরিয়াটা হলো এই যে আমাদের স্বরযন্ত্রের ঠিক নিচে নীল কালারে দেখেছি, এটা হচ্ছে ট্রাকিয়া, মানে বাংলায় হচ্ছে শ্বাসনালী। তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী এই ঠিক এই পয়েন্টটাতে এসে দুইটা ভাগে ভাগ হচ্ছে। আমি এখানে আরেকটু যদি ইজিলি দেখি, ট্রাকিয়াটা এসে এই যে এই পয়েন্টটাতে এসে দুইটা ভাগে ভাগ হচ্ছে। এই যে দুইটা ভাগে ভাগ হলো, এই দুটোকে আমরা বলি ব্রঙ্কাই, বহু বচনে ব্রঙ্কাই, এক বচনে ব্রঙ্কাস। বহু বচনে ব্রঙ্কাই, এক বচনে ব্রঙ্কাস। বহু বচনের ডেটাম, এক বচনের ডেটাম, বহু বচনের ডাটা, এক বচনে এজেন্ডাম, বহু বচনে এজেন্ডা। এগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদেরকে একটু করে ইংরেজি দিচ্ছি, দেখো একসাথে ডাবল ডোজ আর কি। দেখো তোমার যদি সামনে আসে ডাটা, সেটা হবে বহু বচন, সেটা হবে বহু বচন, দ্যাট মিনস প্লুরাল। তোমার যদি সামনে আসে DATUM, এই ওয়ার্ডটা,
এটা হলো সিঙ্গুলার, মিন্স এক বচন। তাহলে এই জিনিসগুলো পরীক্ষাতে আসে যে নিচের কোনটি বহু বচন, নিচের কোনটি এক বচন। লাস্টে যদি থাকে আম, সেই হয়ে যাবে এক বচন। লাস্টে যদি থাকে আম, যদি না থাকে সে হয়ে যাবে বহু বচন। লাস্টে যদি থাকে আই, সে হয়ে যাবে বহু বচন। লাস্টে যদি থাকে আস, সে হয়ে যাবে এক বচন। লাইক আমরা যদি বলি ব্রঙ্কাস, ব্রঙ্কাস, এটা হয়ে যাবে ভাই সিঙ্গুলার, এটা হয়ে যাবে ভাই সিঙ্গুলার। আর যদি আমরা তোমাকে বলি ব্রঙ্কাই, ব্রঙ্কাই, লাস্টে আই মানে প্লুরাল, আস মানে সিঙ্গুলার, আম মানে সিঙ্গুলার, আ মানে প্লুরাল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি এটা হলো PLEURL, প্লুরাল। ঠিক আছে, প্লুরাল বানানো হয়ে গেছে এটা, তাহলে এটা হলো প্লুরাল। তাহলে এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের জন্য একটু শর্ট টেকনিক আর কি, একটু আরেকবার বলে দিই। লাস্টে যদি থাকে আম, সে হয়ে যাবে এক বচন। লাস্টে যদি থাকে আ, সে হয়ে যাবে বহু বচন। আম এক বচন, আ বহু বচন। লাস্টে যদি থাকে আই, সে হয়ে যাবে বহু বচন। লাস্টে যদি থাকে আস, সে হয়ে যাবে এক বচন। আই বহু বচন প্লুরাল, আস এক বচন সিঙ্গুলার। তাহলে এটা তোমাদের ইংরেজি স্যার তোমাদেরকে আরো ভালো করে পড়াবে, আমি জাস্ট এখানে একটু একটা শর্ট টেকনিক শিখাইলাম। তো ব্রঙ্কাই, এখানে এসে দেখি আমরা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা ব্রঙ্কাই এই এরিয়াটাই শুধু। তাহলে দেখো আমরা আলোচনা করতেছিলাম বায়ু পরিবহন অঞ্চল নিয়ে। বায়ু পরিবহন অঞ্চলটার দিকে যদি যাই, দুটো জিনিস পেতে পারি আমরা। একটা হচ্ছে এখানে ট্রাকিয়াটা, দেন ব্রঙ্কাই, ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। এই যে দুই দিকে ভেতরে গিয়ে আরো অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়েছে, আমরা দেখতেছি অনেকগুলো ছোট ছোট ভাগ দেখা যাচ্ছে, এগুলোকে আবার আমরা বলি ব্রঙ্কিওল। তাহলে অনেকগুলো জিনিস আসে, যেমন তোমার বায়ু পরিবহন অঞ্চলে তুমি পেতে পারো একটা হচ্ছে শ্বাসনালী বা ইংরেজিতে যাকে আমি বলি ট্রাকিয়া, পেতে পারো তুমি ব্রঙ্কাই, পেতে পারো তুমি ব্রঙ্কিওল। এগুলো হচ্ছে তোমার সবগুলো পরিবহন, জাস্ট আদান প্রদান করাবে। দেন ব্রঙ্কিওলের পরে জিনিসটা ঢুকে যাবে কোথায়, এই যে দেখো এখানে অনেকগুলো, আমি জাস্ট তোমাদেরকে একদম ছোট করে একটা জিনিস দেখাই। দেখো সাপোজ ধরো এই যে এই নালিকাটা, এই নালিকাটা এখান দিয়ে আসছে, এসে তিনটা বড় বড় ভাগে ভাগ হইলো, তিনটা বড় বড় ভাগে ভাগ হইলো। এই ভাগগুলো ধরো আরো অনেকগুলো ছোট ছোট শাখায় বিভক্ত হইলো। তাহলে এই যে ছোট ছোট শাখায় বিভক্ত হয়েছে, এই ছোট ছোট শাখাগুলোর একদম শেষ প্রান্তে আমরা দেখতেছি কিছু গোল গোল জিনিস দেখা যাচ্ছে এরকম। এই গোল গোল জিনিসগুলোকে আমরা বলি অ্যালভিওলাস, ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক। এরা থাকে ফুসফুসের ভেতরে, এরা থাকে ফুসফুসের ভেতরে। তাহলে অ্যালভিওলাস গুলো একটা থলির মধ্যে আবৃত থাকে, থলিটাকে আমরা বলি লোবিউল। লোবিউল যা, অ্যালভিওলাস তা। অ্যালভিওলাস মানে, লোবিউল মানে অ্যালভিওলাসের সমষ্টি, একই কথা। তাহলে দেখি আমরা এই যে লাল কালারের এই জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যালভিওলাস। কোথা থেকে আসলো ভাইয়া? এটা ধরো তোমার ব্রঙ্কাস বা ব্রঙ্কাই আমরা বলি, ধরো ব্রঙ্কাই এখানে শেষ। এরপরে এই নালিকাগুলো হচ্ছে ব্রঙ্কিওল, এই নালিকাগুলো হলো ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের শেষে দেখা যাচ্ছে অনেকগুলো থলির মতো, আঙ্গুরের থোকার মতো অংশ দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বলি অ্যালভিওলাস। তাহলে দিস ওয়ানস আর অ্যালভিওলাস, মূল গুরুত্বপূর্ণ অংশ, যে অংশটাতে গ্যাসীয় আদান প্রদান হয়, এবং এটাই হলো ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক। দ্যাট মিন্স ফুসফুসের গঠন করে ও ফুসফুসের সকল কাজ করে অ্যালভিওলাস। এটা আজকে থেকে মাথায় সেট করে রাখো, ফুসফুসের গঠন এবং ফুসফুসের সব কাজ করবে কে? অ্যালভিওলাস। মারাত্মক ইম্পর্টেন্ট লাইন ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ফর your CQ in HSC examination, for your MCQ in HSC examination, এটা ভুল করা যাবে না। ফুসফুসের গাঠনিক কার্যিক একক অ্যালভিওলাস, অ্যালভিওলাসেই গ্যাসের আদান প্রদান ঘটে। আচ্ছা, তো আমরা এই জিনিসটার একটা ছবি তুলে, আসলে আমাদের একটু মুছতে হবে কিছু জিনিস, একটু এটার একটু ছবি তুলে আমরা সামনের দিকে যাই। ওকে, আচ্ছা আসো, তো আমি একটু জাস্ট এই যে শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চলটার মধ্যে মূলত আছে এক জোড়া ফুসফুস, আমি এখানে লিখে দিছি। তো মূলত এটাই হচ্ছে আসলে শ্বসন তন্ত্র। এই নিয়ে আমাদের আজকে টোটাল আলোচনা হবে। এখানের মধ্যে আমরা অনেক জিনিস দেখবো, আমি জাস্ট একটু শর্ট করে
ঊর্ধ্বশ্বাসনালী একদম শুরু থেকে এখন বলতেছি, ঊর্ধ্বশ্বাসনালীর কি কি অংশ আছে দেখো, আমি একটু ছোট ছোট করে বলবো। ঊর্ধ্বশ্বাসনালী শুরু হবে আমাদের নাক থেকে, শেষ হবে আমাদের স্বরযন্ত্রে। শুরু হবে নাক থেকে, শেষ হবে স্বরযন্ত্রে, মানে সে ষড়যন্ত্র করে শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে নাক থেকে শুরু, নাকের ভিতরে থাকে ভেস্টিবিউল, ভেস্টিবিউলের ভেতরে থাকে নাসা গহ্বর, নাসা গহ্বরের নিচে থাকে পশ্চাৎ নাসারন্ধ্র, দিস ওয়ান, পশ্চাৎ নাসারন্ধ্রের নিচে থাকবে নাসা গলবিল। নাকের যে অংশটা গলায় থাকে, নাকের যে অংশটা গলায় থাকে এই অংশটা, এটাকে বলি নাসা গলবিল। নাসা গলবিল শেষেই আসবে এই এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলছি স্বরযন্ত্র। স্বরযন্ত্রে অনেক তরুণাস্থি থাকে। ছেলেদের একটা তরুণাস্থি বড় থাকে। স্বরযন্ত্রের একটা কমন তরুণাস্থি হচ্ছে থাইরয়েড তরুণাস্থি, থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থিটা ছেলেদের গলার সামনে একটু ফুলে উঠে, যে অংশটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল, যেটা মেয়েদের থাকে না। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা জানতে পারি, স্বরযন্ত্রের ভেতর কিছু পেশি থাকে, কিছু কি থাকে, পেশি থাকে। পেশিগুলোর ভেতরে কিছু ঝিল্লি থাকে এবং সেই ঝিল্লির ভেতরে থাকে স্বররজ্জু বা আমরা বলি ভোকাল কর্ড। একটু ভালো করে শুনবা জিনিসটা। ধরো সাপোজ স্বরযন্ত্র, স্বরযন্ত্রের ইংরেজি নাম ল্যারিংস। স্বরযন্ত্রের ভেতরে পেশি থাকে, পেশির ভেতরে থাকে স্বররজ্জু বা ভোকাল কর্ড। ওকে, যখন তুমি কথা বলো, বাতাস তোমার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে, ঢুকে গিয়ে কি করে জানো, এই পেশি আছে না, পেশিকে সংকুচিত প্রসারিত করে, পেশিকে সংকুচিত প্রসারিত করে। কার পেশি? স্বরযন্ত্রের ভিতরের পেশি সংকুচিত প্রসারিত হয়। যখন সংকুচিত প্রসারিত হয়, গিয়ে ধাক্কা দেয় স্বররজ্জু বা ভোকাল কর্ডকে। কারণ ভোকাল কর্ড কার ভিতরে আছে? ভোকাল কর্ড পেশির ভিতরে আছে। তো ভোকাল কর্ড কাঁপে, ভোকাল কর্ড কি করে? কাঁপে। আমরা সবাই জানি ভোকাল কর্ডের কম্পনে শব্দ তৈরি হয়। আমরা সবাই ফিজিক্সের মতো জানি কম্পনের মাধ্যমে সৃষ্টি হয় শব্দ। আমাদের গলার মধ্যে একটু হাত দিলে দেখবে সে কম্পনটা সৃষ্টি করে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড থাকে স্বরযন্ত্রের পেশির ভেতরে। পেশি যখন সংকুচিত প্রসারিত হবে, ভোকাল কর্ড তখন কাঁপতে থাকবে, তখনই শব্দ তৈরি হবে, তখনই তুমি কথা বলবা, তখনই তুমি সবকিছু করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মিস দেওয়া যাবে না তোমাদের, যে এই মেকানিজমটা কিভাবে আসতেছে আসলে। আচ্ছা, ওকে, আমি এই জিনিসটা থেকে একটু মুছে সামনের দিকে যাই। আচ্ছা, তো ঊর্ধ্বশ্বাসনালী নিম্নশ্বাসনালী সম্পর্কে আমরা জানলাম। এখন আসো, আমরা এখানে তোমাদেরকে দেখাইছি যে একটা এখানে থাকে হচ্ছে স্বরযন্ত্র, স্বরযন্ত্র শেষ ট্রাকিয়া বা শ্বাসনালী শুরু, ট্রাকিয়া বা শ্বাসনালী শুরু। তো এখন ট্রাকিয়া বা শ্বাসনালীটা হচ্ছে বায়ু পরিবহন বা নিম্ন শ্বাসনালীর অংশ। তো এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ট্রাকিয়া বা শ্বাসনালীর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, একটু আমরা মনে রাখার চেষ্টা করি। ট্রাকিয়া বা শ্বাসনালীতে অনেকগুলো তরুণাস্থি থাকে। আমরা এখানে সেই জিনিসগুলো দেখাইছি। এই তো দেখো, অনেকগুলো তরুণাস্থি আছে এবং তরুণাস্থিগুলো সি আকৃতি। ইংরেজিতে আমরা যেভাবে সি লিখি, অনেকটা সেরকম সি আকৃতির তরুণাস্থি। তো ট্রাকিয়ার মধ্যে তরুণাস্থি থাকে। ট্রাকিয়া বা শ্বাসনালীতে তরুণাস্থি শুরু হয়ে ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থি থাকে। ব্রঙ্কাসের পর থেকে কোনো তরুণাস্থি থাকে না। অনেকে মনে করে ব্রঙ্কিওলেও থাকে, ব্রঙ্কিওলে কিন্তু কোনো তরুণাস্থি নাই ভাই, ব্রঙ্কাসেই তার সমাপ্তি হয়ে যায়। তো আমরা যদি দেখি, ট্রাকিয়া থেকে তরুণাস্থি শুরু হয়ে ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থি আসে। আমি এখানেও দেখাইছি, এই তো দেখো ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থি। এই নালিকাগুলোতে কিন্তু আমি কোনো তরুণাস্থি দেখাই নাই, এই নালিকাগুলোতে আমি কোনো তরুণাস্থি দেখাই নাই। তার মানে জিনিসটা হইল, ট্রাকিয়াতে তরুণাস্থি শুরু, ব্রঙ্কাসে গিয়ে শেষ, ব্রঙ্কিওলে কোনো তরুণাস্থি নাই। ট্রাকিয়ার তরুণাস্থিগুলোর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এরা হলো সি আকৃতির তরুণাস্থি। সংখ্যায় কয়টা থাকতে পারে?
16 থেকে 20টি থাকতে পারে। এইসব তরুণাস্থিগুলোর প্রকৃতি কেমন? আমরা জানি তরুণাস্থির কিন্তু অনেকগুলো প্রকৃতি থাকে, ঠিক আছে? যেমন স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকতে পারে, পিত্তন্তময় তরুণাস্থি থাকতে পারে, স্থিতিস্থাপক আমরা নিজেরাই দেখি। তো আমাদের বাইরের কানে দেখো, তুমি যদি কানটাকে এভাবে ধরো আগের জায়গায় চলে যাবে, কানটাকে এভাবে ধরো আগের জায়গায় চলে যাবে, নাককে এভাবে ধরো আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে? যারা আগের জায়গায় চলে যায়, স্থিতিস্থাপকতা যাদের আছে তারা স্থিতিস্থাপক তরুণাস্থি। তাহলে আমাদের যে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার যে তরুণাস্থিগুলো এরা কেমন তরুণাস্থি? ভাই আমরা সহজ কথায় বলবো, এরা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এরা হইল স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আকৃতি সি এর মতো 16 থেকে 20টি থাকে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। টোটাল ট্রাকিয়ার লেন্থ কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। ভাই 12 সেন্টিমিটারের আর কি কি থাকে? মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা, মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা। এটা আমি হার্টও লিখে দিছিলাম, তবে একটু আরেকবার লিখে দেই। নীলকালি আবার আজকে সমস্যা করতেছে। বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের কি কি থাকে এটা আমরা একটু দেখি। হার্টের সমস্যায় কিডনি ফেইলিওর, এগুলা হলো নিমোনিক, মানে একটু শর্ট টেকনিক। নিমোনিক শর্ট টেকনিক যদি মনে রাখো, হবে না কো ভুল, তুমি সব কিছু আনসার করে আসতে পারবা খুব শুদ্ধভাবে, তোমার আনসার হবে নির্ভুল। তাহলে তুমি দেখো, হা দিয়ে তুমি মনে রাখবা হার্ট, দ্যাট মিনস হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড 12 সেন্টিমিটার। তে দিয়ে তুমি মনে রাখবা ট্রাকিয়া, ট্রাকিয়া 12 সেন্টিমিটার। কিডনি দিয়ে কিডনি 12 সেন্টিমিটার। ফে দিয়ে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবের বাংলা, ফেলোপিয়ান টিউবের বাংলা ডিম্ব নালী, ডিম্ব নালী, ফেলোপিয়ান টিউব, এটাও 12 সেন্টিমিটার। ওকে, তাহলে একটু আমি একটা ছোট্ট ছবি তুলে রাখি, দেন আমি লাইভে আসতেছি। আচ্ছা, আচ্ছা তো আমাদের এই জিনিসটি একটু যদি মনে রাখে, হার্টের সমস্যা কিডনি ফেলিওর 12 সেন্টিমিটার কারা কারা আছে? হার্ট, ট্রাকিয়া, কিডনি এন্ড ফেলোপিয়ান টিউব সবগুলো 12 সেন্টিমিটার। মেডিকেল অ্যাডমিশনের জন্য জিনিসটা সহজ হবে না, তোমার জন্য জিনিসটা কঠিন হবে না, তোমার জন্য জিনিসটা বোরিং। তাহলে জিনিসটা আমরা যাই, আমরা শ্বাসনালীর অনেক বর্ণনা করলাম। শ্বাসনালী 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, অনেকগুলো তরুণাস্থি থাকে। তরুণাস্থিগুলোর কমন ক্যারেক্টার, তরুণাস্থিগুলো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। দেন বলতে পারি তরুণাস্থিগুলোর আকৃতি সি আকৃতি। তরুণাস্থি থাকে 16 থেকে 20টি। তরুণাস্থিগুলো কখনো চুপসে যায় না, মানে ছোট হয়ে যায় না, যার দরুন আমাদের ট্রাকিয়া কখনো চুপসে যায় না। একটা কথা চিন্তা করো, যদি তোমার ট্রাকিয়া চুপসে যাইতো তাহলে জিনিসটা কি হইতো? তোমার শ্বাস কি আর ট্রাকিয়া দিয়ে ফুসফুসে আসতো? আসতো না, তোমার শ্বাস আদান প্রদান হইতো না, তুমি মারা যাইতা। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি এই জায়গাটাতে দেখাচ্ছি। আমাদের যে ট্রাকিয়া আছে, আমাদের ট্রাকিয়ার ঠিক পিছন দিকে থাকে আমাদের অন্ননালী। এটা আমরা আমরা এই জিনিসটা দেখবো হচ্ছে আমাদের পরিপাক শ্বসন অধ্যায়টাতে। আমাদের ট্রাকিয়ার ঠিক পিছন দিয়ে, সাপোজ ধরো এই ঠিক এই জায়গাটা দিয়ে থাকে আমাদের অন্ননালী, অর্থাৎ মুখ দিয়ে ভাত আসে, ভাত এসে এই দুইটা, ধরো এটা একটা ওপেন নালী, এই দুইটা জায়গা দিয়ে এই ষড়যন্ত্র দিয়ে ট্রাকিয়াতে যায় শ্বাস, নাক দিয়ে ঢুকে শ্বাস এসে ষড়যন্ত্রতে যায়, মুখ দিয়ে আসে ভাত বা খাদ্য, খাদ্য এসে আমাদের অন্ননালী দিয়ে যাবে, খাদ্য তো আর শ্বাসনালী দিয়ে ঢুকবে না। এখন কথা হলো ভাইয়া দেখো জিনিসটা, এই যে শ্বাসনালী মুখ দিয়ে যে তুমি খাদ্য খাইলা, খাদ্যটার প্রথম ওয়ে, খাদ্যটার প্রথম ওয়েটা কি? খাদ্যটার প্রথম ওয়ে কিন্তু হচ্ছে তোমার শ্বাসনালী। তাহলে শ্বাসনালীতে সবার আগে খাদ্য যেতে পারবে, যদি এমন হয় যে শ্বাসনালীতে কেউ বাধা দিচ্ছে,
শ্বাসনালীতে খাদ্যটা যেতে বাধা দিচ্ছে, দেন খাদ্যটা ঢুকতে পারবে অন্ননালীতে। লাল কালারটা হচ্ছে অন্ননালী। শ্বাসনালী থাকে সামনে, অন্ননালী থাকে পিছনে। এটা হইল শ্বাসনালী, ঠিক পিছনে হাত দিলে বুঝবা পিছনেরটা হইলো অন্ননালী। ঠিক আছে, শ্বাসনালী থাকে সামনে, শ্বাসনালী পিছে থাকে অন্ননালী মানে খাদ্যনালী। আচ্ছা, তো দেখো এই জায়গাটাতে থাকে, আমি একটু এরকম করে দেখাচ্ছি, এই জায়গাটাতে থাকে এপিগ্লটিস নামে একটা উপজিহ্বা। এপিগ্লটিস নামে একটা উপজিহ্বা, এটাকে আমি একটু এদিক দিয়ে লিখি, এপিগ্লটিস, বাংলায় যাকে বলি আমরা উপজিহ্বা। যখনই তুমি খাদ্য খাও তখনই এপিগ্লটিস এখান দিয়ে এসে শ্বাসনালী বা স্বরযন্ত্রকে ঢেকে দেয়, শ্বাসনালী বা স্বরযন্ত্রকে এসে ঢেকে দেয়। যখনই স্বরযন্ত্রকে ঢেকে দিবে, খাদ্য এখান দিয়ে যাওয়ার সময় স্বরযন্ত্র ঢাকা পাবে, দ্যাট মিন্স খাদ্য আর শ্বাসনালীতে যেতে পারবে না। তখন খাদ্যের পথ শুধুমাত্র একটা অন্ননালী, খাদ্য স্লিপ খেয়ে এসে অন্ননালী দিয়ে পাকস্থলীতে চলে যাবে। তাহলে আমরা যদি দেখি এই জায়গাটা দিয়ে ধরো ফুসফুস দিয়ে নিচে নামবো, নিচে নেমে একদম আমাদের নিচে সাপোজ ধরো অন্ননালীটা এখান দিয়ে নামতেছে, নেমে 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 ফুসফুসের ঠিক নিচ দিয়ে হবে এটা পাকস্থলী। দিস ওয়ান। তো এরপরে খাদ্যটা অন্ননালী দিয়ে নেমে এসে পাকস্থলীতে চলে গেল। তাহলে খাদ্য কিন্তু শ্বাসনালীতে ঢুকে নেই। কেন ঢুকে নেই? এপিগ্লটিস ঢুকতে দেয় নাই বা উপজিহ্বা ঢুকতে দেয় নাই, শ্বাসনালীকে ঢেকে রাখছিল। অনেক সময় দেখবা শ্বাসনালীতে অনেকের ভাত চলে যায় বা খাদ্য চলে যায়, খুবই রিস্কি কন্ডিশন। যখন তোমরা খাদ্য খাওয়ার সময় কথা বলবা, টেস্ট করিও না, টেস্ট করতে গেলে হবে ঝামেলা, পড়বে বিপদে, হবে অনেক ধরনের আপদ, তুমি কিন্তু পড়ে যাবা কনফিউশনে, হবে না এর কোনো সলিউশন। টেস্ট করবা না এই জিনিসটা যে ভাত খাওয়ার সময় এর সাথে কথা বলবো কি না, না ভুল কাজ। তুমি ভাত খাওয়ার সময় বা যে কোনো খাদ্য খাওয়ার সময় কখনো কথা বলবা না, নিশ্চয়ই ভাত খেয়ে যাবা। ভাত খাওয়ার সময় তোমাকে যদি কেউ গালিও দেয়, ঠিক আছে, তোমার মা বাপ ধরেও যদি সে কেউ গালি দেয় তাও কিছু রিপিট দিবা না। ভাত খাওয়া শেষ হলে ভাই তোমার ভাতের শক্তি ওর উপর উত্তম মধ্যম দিয়ে দাও, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, তোমার শক্তি ওর উপর ঢেলে দাও। বাট ভাত খাওয়ার সময় করিও না ভুল, তাহলে তোমার হয়ে যাবে সকল ধরনের প্রতিক্রিয়া নির্ভুল। আচ্ছা, তো তাহলে আমরা দেখি আমাদের মূলত এই মেকানিজমটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমরা ভাত খাওয়ার সময় কথা বলতে পারি না? ঠিক আছে, এই একটা কারণে কথা বলতে পারি না, এপিগ্লটিস বন্ধ হয় না। এপিগ্লটিস যদি বন্ধ না হয় শ্বাসনালী দিয়ে ভাত ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু লাইভে ঢুকি, ডিস্টার্ব হচ্ছে নাকি একটু দেখার জন্য। এই টাইমটাতে ডিস্টার্ব হওয়াটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, একজন কোশ্চেন করছে ব্রঙ্কাসে তরুণাস্থি থাকে স্যার, একটু প্লিজ বলেন। হ্যাঁ, অবভিয়াসলি ব্রঙ্কাসে থাকে, এটা আমি দেখাই দিছি। হ্যাঁ, এই তো ট্রাকিয়া থেকে শুরু করে ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থি আছে। এরপরে লাইনগুলোতে আমি আর দেখাই নাই। লাইক দেখো, এটাতে কোনো তরুণাস্থি দেখাইনি, এটা ব্রঙ্কিওল। এখানে কোনো তরুণাস্থি দেখাইনি, এটাও ব্রঙ্কিওল। এখানে কোনো তরুণাস্থি দেখাইনি। আমি তোমাদের জন্য একটু ক্লিয়ার করে রাখি, ধরো এ একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম শাখা আর কি। ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থি আছে, কিন্তু ব্রঙ্কিওলে গিয়ে আর কোনো তরুণাস্থি নেই। তাহলে এটা একটু তোমাদের মাথায় থাকতে হবে ভাই। আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের ক্লাসের অনেক বেসিক জিনিস আসলে আলোচনা করছি। আমরা এখন জাস্ট বায়ু গ্রহণ ত্যাগন্ত্র সম্পর্কে তো জানছি, বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আমরা মূলত শ্বাসনালী সম্পর্কে জেনে ফেলছি। ব্রঙ্কাইও হচ্ছে মূলত কি কি আছে ভাইয়া? ব্রঙ্কাই বহুবচন, ব্রঙ্কাস একবচন, দুইটা ব্রঙ্কাস থাকে। শ্বাসনালীটা এসে একটা পয়েন্টে বিভক্ত হয়ে যাবে, যে পয়েন্টে বিভক্ত হয় তাকে আমরা বলি কারিনা। ঠিক আছে, কারিনা, তোরে ছাড়া বাঁচি না। তো কারিনাতে এসে বিভক্ত হয়ে যাবে দুইটা ব্রঙ্কাস, এই দুটোকে আমরা বলি প্রধান ব্রঙ্কাস। এরপরে তারা ফুসফুসে ঢুকবে। এখন ভাই এখানে আসো, একটু এদিকে তাকাও। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হইল, এখানে একটা কথা হলো যে আমাদের এই যে ফুসফুস, দুইটা ফুসফুস, এটা হলো তোমার লাইক আমাকে দেখো, এটা হলো বাম হাত, এটা হলো ডান হাত। তার মানে এই ফুসফুসটা হবে বাম ফুসফুস, এই ফুসফুসটা হবে ডান ফুসফুস। তাহলে এখানেও এই ফুসফুসটা
আমার ডান হাত যার উপর পড়ছে সে হবে বাম ফুসফুস, আমার বাম হাত যার উপর পড়বে সে হবে ডান ফুসফুস। তোমার বোর্ড বা তোমার খাতা তোমার ঠিক অপোজিটে মাইন্ড ইট, এটা আমি হৃৎপিণ্ডের সময় বলছিলাম, এই ভুলটা অনেকে করে ফেলে। তো এটা হচ্ছে বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। খুব গুরুত্বপূর্ণ জিনিস, বাম ফুসফুস দুই ভাগে বিভক্ত, আমরা বলি দুইটা লোব। ডান ফুসফুস তিন ভাগে বিভক্ত, আমরা বলি তিনটা লোব। তাহলে এখানে দুইটা লোব, এখানে তিনটা লোব। লোব মানে ভাগ, লোব মানে ভাগ। তাহলে বাম ফুসফুসের দুইটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব। ডান ফুসফুসের তিনটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন দেখি যে লোব দুইটা, বাম ফুসফুসের দুইটা লোব, ডান ফুসফুসের তিনটা লোব, এই লোবগুলোর ভিতর আমাদের যে ব্রঙ্কাস, দুইটা প্রধান ব্রঙ্কাস আছে, বাম ব্রঙ্কাস ডান ব্রঙ্কাস, তারা আরও বিভক্ত হবে। যখন লোবগুলোর ভিতর তারা ফুসফুসের ভিতর ঢুকে বিভক্ত হয়, যেমন আমি এখানে দেখাইছি, এই তো দেখো ব্রঙ্কাস গুলো বিভক্ত হয়েছে, এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস। এই যে আরো বিভক্ত হচ্ছে, এদেরকে আমরা বলি সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। এবং আরো গুরুত্বপূর্ণ কথা, এই যে বাম ফুসফুসের দুইটা লোব, ডান ফুসফুসের তিনটা লোব, এরা আরো সূক্ষ্মভাবে ফুসফুসে ভাগ হয়। ভাগ হয়ে কি হয়, এখানে একটু খাবা প্যাঁচ, হয়ে যাবা নিঃশেষ, যদি না হও নিঃশেষ, যদি না হতে চাও নিঃশেষ করো আমার উপর বিশ্বাস, খুলে দিব সকল ধরনের প্যাঁচ, পাওয়া আশ্বাস। তো দেখো একটা জিনিস, এখানে যে বাম ফুসফুস আছে তার দুইটা লোব, দুইটা লোবকে আবার 8টা সেগমেন্ট মানে 8টা ভাগে ভাগ করা হয়। আর তিনটা লোব, যে তিনটা লোবকে আবার 10টা সেগমেন্ট মানে 10টা ভাগে ভাগ করা হয়। তাইলে ভাই ফুসফুসে ভাগ আরেকবার বলেন, এত কনফিউশন মাথার ভিতরে ঢুকে না। কনফিউশন নাই, কনফিউশন খুব সুন্দর একটা সলিউশন হলো এই টাকিয়া মাকিয়া বাদ দাও, সহজ কথা, টাকিয়া মাকিয়া বাদ। ঠিক আছে, সহজ কথায় চলে আসি, যে ধরো এটা হইলো একটা ফুসফুস, এটা হইলো একটা ফুসফুস, দুইটা ফুসফুস। ঠিক আছে, একটু ভুল আঁকা হয়ে গেছে ত্রিভুজগুলা। এটা হলো একটা ফুসফুস, এটা হলো একটা ফুসফুস। তো দেখো জিনিসটা কেমন, বাম ফুসফুসকে টোটাল আমি বলছি দুইটা ভাগে ভাগ করা যায়, দুটি লোব, দুটি লোবকে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, দুটি লোবকে 8টি সেগমেন্টে ভাগ করা যায়। এটা মাথার ভিতর ঢুকাই রাখো। আরো 8টা সেগমেন্ট, কেমন ভাই 8টা সেগমেন্ট, ধরো এই 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 4টা হইলো উপরে, 1 2 3, 4টা হইলো নিচে, তাহলে 8টা সেগমেন্ট হয়ে গেল। ঠিক আছে, আবার ধরো ডান ফুসফুস, 3টা লোবে ভাগ করা যায়, তাহলে 3টি লোব 10টি সেগমেন্ট। এটা কিভাবে হয় ভাইয়া, কোথাও সহজ, উপরে ধরো 3টা সেগমেন্ট, নিচে ধরো 3টা সেগমেন্ট, এখানে ধরো 4টা সেগমেন্ট, তাহলে উপরে 3টা, মাঝে 3টা, 6টা, নিচে 4টা, 10টা সেগমেন্ট। তাহলে এই যে ভাগ করা যাচ্ছে, আমি এবার ব্রঙ্কাসের কাহিনীতে আসি। ফুসফুসকে ভাগ করে ফেললাম, লেফট 2 লোব 8 সেগমেন্ট, রাইট 3 লোব 10 সেগমেন্ট। এবার আসো ব্রঙ্কাসের কথা আসি। ব্রঙ্কাস প্রথমে দুইটা প্রিন্সিপাল ভাগ হয়, মানে হচ্ছে যে দুইটা ভাগে ভাগ হয় ফুসফুসে ঢুকার আগে। তাহলে ফুসফুসে ঢুকার আগে যে ভাগটা হয় তাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস। কাজ শেষ। তাহলে ব্রঙ্কাইকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারতেছি, একটা হলো প্রাইমারি, বা এটাকে আমরা বলি প্রিন্সিপাল ব্রঙ্কাস, আমরা বলি প্রিন্সিপাল ব্রঙ্কাস। আচ্ছা, এরপরে আমরা দেখি তোমার যে এই যে ব্রঙ্কাসগুলো, এই ব্রঙ্কাসগুলো লোবগুলোতে, নট লোবিউল, দেখো বাম ফুসফুসের দুইটা লোব, দুইটা লোব 8টা সেগমেন্ট, 8টা ছোট ছোট ভাগ। ডান ফুসফুসের 3টা লোব, 3টা বড় ভাগ, 3টা বড় ভাগকে আবার 10টা সেগমেন্ট, 10টা ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এটা সবাই ক্লিয়ার হয়েছে।
এখন ফুসফুসের ভেতর ট্রাকিয়া ঢুকলো প্রথমে, ব্রঙ্কাস ঢুকলো, ঢুকার আগে যে দুটো ভাগে ভাগ হয়েছে, দুটো ভাগকে আমরা বলি প্রাইমারি অথবা প্রিন্সিপাল ব্রঙ্কাস। দেন লোবের ভিতর ঢুকবে, বড় ভাগগুলোর ভিতর। তাহলে বাম ফুসফুসে ঢুকবে দুইটা ভাগের ভিতর, ডান ফুসফুসে ঢুকবে তিনটা ভাগের ভিতর। ওদেরকে আমরা বলবো লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। তাহলে এদের নাম হলো সেকেন্ডারি বা লোবার, কারণ লোবের ভিতর ঢুকছে। লোবার ব্রঙ্কাস, লোব হচ্ছে বড়, সেগমেন্ট হচ্ছে ছোট। দেন সবার শেষে আসবে টারশিয়ারি। টারশিয়ারি মিন্স 3 নাম্বার ভাগ, বা আমরা এটাকে বলবো সেগমেন্টাল, বা এটাকে আমরা বলবো সেগমেন্টাল ব্রঙ্কাস। তাইলে দেখো ব্রঙ্কাসের কি ভাগ করাটা করলাম, ব্রঙ্কাসের কি ভাগটা করলাম। এবার দেখো প্রথমত ব্রঙ্কাসের এই দুইটা প্রধান ভাগ, এদেরকে আমরা প্রিন্সিপাল ব্রঙ্কাস বলি। যখনই তারা লাংসের ভিতর ঢুকবে আবার ভাগ হবে। কোথায় ভাগ হবে? বাম পাশে দুইটা লোবে তারা ভাগ হবে, ডান পাশে তিনটা লোবে তারা ভাগ হবে। বাম পাশে দুইটা লোবে, ডান পাশে তিনটা লোবে যে ব্রঙ্কাসগুলো ভাগ হবে তাদেরকে আমরা বলি সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস, নামের সাথে মিলে আছে। আবার বাম পাশে দুইটা লোবকে 8টা সেগমেন্ট, 8টা ছোট ভাগে ভাগ করা হয়। ডান পাশে তিনটা লোবকে 10টা সেগমেন্ট, 10টা ছোট ভাগে ভাগ করা হয়। ওই যে সেগমেন্টগুলো 8টা এবং 10টা, এদের ভিতর আবার ব্রঙ্কাস ছোট 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 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তাদেরকে আমরা বলবো টারশিয়ারি। টারশিয়ারি দ্যাট মিন্স সেগমেন্টাল, সেগমেন্টের ভিতর গেছে জন্য সেগমেন্টাল। তাহলে প্রথমটা হলো প্রিন্সিপাল, দ্বিতীয়টা লোবের ভিতর ঢুকছে জন্য লোবার ব্রঙ্কাস, তৃতীয়টা সেগমেন্টের ভিতর ঢুকছে জন্য সেগমেন্টাল ব্রঙ্কাস। মারাত্মক ইম্পর্টেন্ট, তিনটা ভাগই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে ট্রাকিয়ার শেষে ব্রঙ্কাস আসলো, লাংসের বাহিরে সে হলো প্রিন্সিপাল, লাংসের ভেতরে ঢুকে লোবার আর সেগমেন্টাল। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে লোবার ব্রঙ্কাস আর সেগমেন্টাল ব্রঙ্কাস গুলো পরবর্তীতে আবার অনেকগুলো ছোট ছোট নালিকায় বিভক্ত হয়। এই নালিকাগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। এই নালিকাগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলকে আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। আমাদের ওই দুইটা ভাগ ডিটেলস ভাবে জানার দরকার নাই, তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট একটু লিখে দিতে চাই যে ব্রঙ্কিওলকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রান্তীয়, আরেকটা হইল শ্বসন। আচ্ছা, এই ব্রঙ্কিওলটা শেষ, লাইক ধরো এরা হলো ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল শেষ, সাথে সাথে শুরু হয়ে যাবে অ্যালভিওলাস। তো লাল লাল কালারের যে জিনিসগুলো দেখতেছো এরাই হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাস গুলো একটা থলির ভিতর থাকে, যাদেরকে আমরা বলি অ্যালভিওলার থলি বা লোবিউল। অ্যালভিওলার থলি বা লোবিউল। তাহলে এই লাল কালারের গুলোকে আমরা বলি অ্যালভিওলাস, আর এই যে থলিগুলা এগুলোকে আমরা বলি অ্যালভিওলার থলি বা আরো শর্টকাটে লোবিউল। তোমাদের কনফিউশন হতে পারে, তোমাদের বইতে লিখছে লোবিউল হলো ফুসফুসের গাঠনিক কার্যকরী একক, লোবিউল যা অ্যালভিওলাস তা। অনেকগুলো অ্যালভিওলাসের মিলনে গঠিত হয় লোবিউল। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর তল। ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালভিওলাস বিন্দু বিন্দু অ্যালভিওলাস মিলে গড়ে তুলবে অনেকগুলো বড় বড় লোবিউল। অনেকগুলো লোবিউল মিলে গড়ে তোলে সম্পূর্ণ লাংস। লাংসের ভিতরে ঢুকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস আসে ট্রাকিয়া থেকে, ট্রাকিয়ার উপরে থাকে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের উপর দিকে আস্তে আস্তে যদি উঠি আসবে নাসারন্ধ্র। তো এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। তো আমরা দেখি আমাদের এই টপিকটার মধ্যে জি জি লাংসের বাহিরে প্রিন্সিপাল ব্রঙ্কাস, লাংসের বাহিরে প্রিন্সিপাল ব্রঙ্কাস, ভিতরে হচ্ছে যে লোবার ব্রঙ্কাস ফার্স্টে, সেগমেন্টাল ব্রঙ্কাস এর পরে। ঠিক আছে, লোবের মধ্যে যারা তারা লোবার, লোবের পরে যারা আসবে সেগমেন্টের মধ্যে ঢুকবে তারা সেগমেন্টাল। এটা অনেকগুলো ছোট ছোট আসলে শাখা প্রশাখার মতো ভাগ আর কি, গাছের ডালপালা পাতা যেমন ভাগ হয় ঠিক সেম এদের মতো ভাগ আছে। আচ্ছা, তো যাই হোক, ব্রঙ্কাস তিনটা ভাগ। একটা হচ্ছে যে প্রাইমারি ব্রঙ্কাস, যেটা থাকবে তোমার
ট্রাকিয়ার শেষে দুইটা মেইন ব্রঙ্কাস যারা লাংসের বাইরে থাকবে, লাংসের ভেতরে ঢুকে লোবের মধ্যে, দুইটা লোবের মধ্যে বা লাংসের তিনটে লোবের মধ্যে ব্রঙ্কাসের যে ভাগ তাদেরকে আমরা বলি লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। দেন লোবের পরে আসে সেগমেন্ট, বাম ফুসফুসের দুইটা লোব, 8টা সেগমেন্ট, 8টা সেগমেন্টের যে ব্রঙ্কাসগুলো ভাগ হবে তাদেরকে আমরা বলবো সেগমেন্টাল ব্রঙ্কাস। ডান ফুসফুস আবার সেম 10টা সেগমেন্ট, ওই 10টা সেগমেন্টে আবার ব্রঙ্কাসগুলো যে ভাগ হবে তাদেরকে আমরা বলবো সেগমেন্টাল ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে ছোট ছোট নালিকা আসবে যাদেরকে আমরা বলবো ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের শেষে আসবে থলি, অ্যালভিওলার থলি বা লোবিওল। লোবিওলের ভেতরে থাকবে ছোট ছোট অনেকগুলো আঙ্গুরের থোকার মতো অ্যালভিওলাস, যা ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক। এখানের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে, অ্যালভিওলাসে গ্যাসীয় আদান প্রদান ঘটে, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি আমাদের জিনিসপত্র এগুলাই দেখলাম। একটা কথা, যে যে জায়গা দিয়ে ঢুকে তাকে কি বলে, ঢুকবে যেখান দিয়ে সেটা কি পথ, সেটা হলো হাইলাম। কিডনিতেও সেম হাইলাম। ধমনী বা যে কোনো নালিকা যদি কোনো অঙ্গের ভিতর ঢুকে, যে পথ দিয়ে ঢুকবে তার নাম হাইলাম, যে পথ দিয়ে বের হবে তার নামও হাইলাম, পথ একটা। তাইলে ভাই দেখো, এই তো দেখো এই জায়গাটা দিয়ে ঢুকতেছে, কে ঢুকতেছে, ব্রঙ্কাস ঢুকতেছে, আরো ঢুকবে, ফুসফুসীয় ধমনীও ঢুকবে, ফুসফুসীয় স্নায়ুও ঢুকবে, সবাই ঢুকবে। ঠিক আছে, যে জায়গা দিয়ে ঢুকবে সেটাই হবে হাইলাম। তাহলে এই পথটাকে আমরা বলবো হাইলাম। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত তো জানলাম। এখন এটাকে মুছতে পারলাম, আমরা সামনের দিকে আগাইতে চাইলাম। ওহে গরম, তুমি করেছো আমাকে নরম, এখন লাগে না তোমাকে আর শরম। গরমের থেকে পাইতে চাই নিস্তার, গরমের মধ্যে করতে চাই না আর আমার বিস্তার, আমার ঘামের বিস্তার, আমার শরীরের বিস্তার। ওহে গরম, তুমি দাও আমাকে নিস্তার। ওহো হো হো। আচ্ছা, একজন প্রশ্ন করছো অ্যালভিওলাস আর লোবিউল সেম না। লোবিউলটা হচ্ছে এই দেখো পুরো থলিকাটা, আমি একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। লোবিউল হচ্ছে ওই তো ব্রঙ্কিওলটা, যে এই যে ব্রঙ্কিওলটা এসে শেষ হইলো, ব্রঙ্কিওল শেষ হওয়ার পরে এই পুরাটা হচ্ছে লোবিউল। প্রত্যেকটা লোবিউলের ভেতর অনেকগুলা করে অ্যালভিওলাস থাকে। এই যে লাল কালারের দেখতেছো ছোট ছোট প্রত্যেকটা, এই প্রত্যেকটা হলো অ্যালভিওলাস, আমি এখানে লিখে দিছি অ্যালভিওলাস। আর এই যে বড় থলিকাটা এটা লোবিউল। ধরো একটা লোবিউলের ভিতর 10টা করে অ্যালভিওলাস, এরকম করে ধরো লাংসের ভিতর অনেকগুলো লোবিউল আছে, প্রত্যেকটা লোবিউলের ভিতর 10টা করে অ্যালভিওলাস আছে। তাহলে অ্যালভিওলাস আছে লোবিউলের ভিতরে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইলামটা হচ্ছে ওই 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 জিনিসটাই, প্রবেশ পথটা, দরজা আর কি, যেখান দিয়ে এই ব্রঙ্কাস ঢুকছে বা ফুসফুসীয় ধমনী ঢুকবে বা ফুসফুসীয় স্নায়ু ঢুকবে, বের হবে কি ফুসফুসীয় শিরা বা আরো লসিকা টসিকা যা আছে সবাই বের হয়ে যাবে। প্রবেশ পথটা, ফুসফুসের প্রবেশ পথটা হচ্ছে হাইলাস। এটা কিডনিতেও আছে, কিডনিতে যখন আমি বর্জ্য নিষ্কাশন করাবো তখন কিন্তু আমি হাইলাস আবার দেখাবো। আচ্ছা, তো আশা করি আমাদের এতটুকু পর্যন্ত বেসিকটা ক্লিয়ার হয়েছে। আমরা যদি এতটুকু পর্যন্ত বেসিক ক্লিয়ার করে ফেলতে পারি, অনেক বেসিক আসলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটু ছোট্ট করে যে জিনিসটা আলোচনা করব, শ্বসন অঞ্চল বা ফুসফুসের গঠনটা করব। তার আগে একটু শ্বসন বৃক্ষটা বলে ফেলি, খুব সহজ। শ্বসন বৃক্ষ এখানেই আঁকা আছে। শ্বসন বৃক্ষ কিভাবে বলবা দেখো, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যালভিওলার থলি মানে লোবিউল, অ্যালভিওলাস। তাহলে আমি একটু লিখে দেই, এই জায়গাটাতে একটু লিখে দেই, একটা শ্বসন বৃক্ষ লিখতেছি আমি এখানে। বা ইংরেজিতে আমরা যাদেরকে বলি ব্রঙ্কিয়াল ট্রি। আচ্ছা, শ্বসন বৃক্ষ, শ্বসনের কাজ ভাই সহজ। কিভাবে সহজ? এটা হচ্ছে ট্রাকিয়া, তাহলে তুমি সর্বপ্রথম লিখবে ট্রাকিয়া,
দেন দুইটা ব্রঙ্কাস, ব্রঙ্কাস একটাই লিখলে হবে, তুমি লিখে দাও ব্রঙ্কাই, সবাইকে একসাথে লিখে দিলা। ব্রঙ্কাইয়ের পরে ছোট ছোট যে নালিকার ভাগগুলো আসে তাদেরকে আমরা বলি ব্রঙ্কিওল। দেন অ্যালভিওলাস, লোবিউল লিখতে পারো, অ্যালভিওলাস লিখতে পারো। লোবিউল আর অ্যালভিওলাসের মধ্যে কিছু নালী ঢুকে, অ্যালভিওলাসের নিজস্ব নালী, তাদের নামটা আমি লিখি অ্যালভিওলার নালী। অ্যালভিওলাসের নিজস্ব নালী বাতাস নিয়ে ঢুকে, অ্যালভিওলার নালী। দেন অ্যালভিওলার থলি বা লোবিউলটা, দেন আমাদের মূল অ্যালভিওলাস। ভাই এখানে সিঙ্গুলার প্লুরাল কি? অ্যালভিওলাই, লাস্টে আই, প্লুরাল। অ্যালভিওলাস, লাস্টে আস, সিঙ্গুলার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত আসলে জানতে পারলাম। এটাই হচ্ছে আমাদের শ্বসন বৃক্ষ। জিনিসটাকে দেখো, এই যে জিনিসটা আঁকলাম, এই জিনিসটাকে জাস্ট একটু যদি উল্টাইয়া দাও, গাছের মতো দেখাবে। জিনিসটাকে যদি একটু উল্টাইয়া দাও, এগুলো হচ্ছে গাছের পাতা, পাতা পাতা পাতা, শিরা উপশিরা। এগুলো হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে মোটা কাণ্ড। এগুলো হচ্ছে কাণ্ড, চিকন চিকন, এটা হচ্ছে মোটা কাণ্ড। তাহলে জিনিসটাকে যদি উল্টাইয়া দিই, আমাদের পুরো শ্বসন তন্ত্রটাকে যদি একটু উল্টাইয়া দিই, দ্যাট মিনস নিচের থেকে উপরে সোজা করিয়া দেই, এম করে ধরি, তাহলে উপরে উপরে পাতা 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 হয়ে হয়ে শাখা প্রশাখা বিন্যস্ত হয়ে হয়ে আস্তে আস্তে এই যে এই জিনিসটা, এটা হলো আমাদের মূলত গাছের কাণ্ড। এটাই হলো শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি। এই জিনিসটা পরীক্ষাতে খ নাম্বারে আসে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যা পড়লাম তাই এখানের মধ্যে আছে। দেন আমরা ফুসফুসের গঠনটা একটু ছোট্ট করে দেখে ফেলবো। এটার একটা ছোট্ট একটা ছবি আমরা তুলে রাখি, ছবিটা তুলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি এগুলো মোটামুটি পড়া শেষ। এখন আমরা ফুসফুসের গঠনটা একটু দেখি। সবুজ কালারের নিচেরটা কি? সবাই যারা আছো তারা একটু আনসার দাও তো। এই যে এই জিনিসটা কি? লাইভ যারা করতেছে একটু আনসার দাও। এই জিনিসটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস থিংস? এটা কি পেশি, নাকি হাড্ডি, নাকি বিস্কুট, নাকি গোস্ত, নাকি সবজি? আজকে ছুটি হবে খুবই তাড়াতাড়ি, তোমাদেরকে কিন্তু নিয়ে আমি করব না কোনো ধরনের ফাড়াফাড়ি, ঠিক আছে? ছুটি দিয়ে দিব আজকে তাড়াতাড়ি। হাইলামটা হচ্ছে, জিজ্ঞেস করছো, হাইলামটা হচ্ছে জাস্ট এইটাই, লাংসের ভেতরে এই তো ব্রঙ্কাস ঢুকতেছে, ফুসফুসীয় ধমনীয় ঢুকবে, ফুসফুসীয় স্নায়ু ঢুকবে। তো লাংসের ভেতরে ঢুকার জন্য যে প্রবেশ পথটা, লাইক সবকিছু বাদ দাও, এটা কেটে দিলা। এই যে এটা যদি লাংস হয়, এই যে এই পথটা, এই পথটাই হলো হাইলাম। হাইলাম দিয়ে পরবর্তীতে ঢুকবে এই যে ব্রঙ্কাস সহ আরো অনেকেই, বের হবেও অনেকেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাংসের প্রবেশ পথ বা নির্গমন পথ। ভেরি গুড, অনেক আনসার দিছো। এটা হলো মধ্যচ্ছদা। আচ্ছা, তো আসো আমরা ফুসফুসের বর্ণনা দেখি। ফুসফুসের বর্ণনাটা হচ্ছে যে পরীক্ষায় আসছে আমার আজকের কোশ্চেনে ফুসফুসের বর্ণনাটাই আছে। তো আমি ফুসফুসের বর্ণনাটা শুরু করি। ফুসফুসের বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা একটা জিনিস একটু ছোট করে একটু দেখে নিতে চাই আমরা, যে
আচ্ছা, আমি এখানে একটা জিনিস আঁকছি, এই জিনিসটা হলো ফুসফুসের বাহিরের আবরণ। ফুসফুস কি? ফুসফুস হচ্ছে আমাদের দেহের একমাত্র শ্বসনিক অঙ্গ। দ্যাট মিন্স শ্বসন ঘটানোর জন্য মূল অঙ্গটাই ফুসফুস। ফুসফুসের কোন জায়গায় শ্বসন ঘটে? ফুসফুসের একক অ্যালভিওলাসে শ্বসন ঘটে। কি শ্বসন ঘটে? অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটে। এতটুকুই জানাটা জরুরি। আচ্ছা আসো, এখন কথা হইলো যে ফুসফুসের ইন্টারনাল স্ট্রাকচার যদি লিখতে যাও, বাইরের কিছু কথাবার্তা লিখতে হবে। যেমন ফুসফুস হচ্ছে দুটি, একটি ডান ফুসফুস, একটি বাম ফুসফুস। আমাদের বাম ফুসফুসটা ডান ফুসফুসের তুলনায় একটু ছোট। আমাদের বাম ফুসফুসটা ডান ফুসফুসের তুলনায় একটু ছোট। আমাদের বাম ফুসফুস হচ্ছে এই ফুসফুসটাই আমাদের বাম ফুসফুস। এটা হচ্ছে লেফট লাং, এটা হচ্ছে আমাদের রাইট লাং। বাম ফুসফুসের ওজন 565 গ্রাম। লেফট লাং এর ওজন 565 গ্রাম, রাইট লাং এর ওজন 625 গ্রাম। তার মানে বুঝতে পারতেছো বাম ফুসফুসটা একটু ছোট, ডান ফুসফুসটা একটু বড়, একটা পার্থক্য। আরেকটা জিনিস হইতে পারে ভাইয়া, আমাদের যে বাম ফুসফুস তার দুইটা ভাগ। আমরা কিছুক্ষণ আগে দেখছি, এটা যদি আমাদের বাম ফুসফুস হয়, এটা যদি আমাদের ডান ফুসফুস হয়, আমাদের বাম ফুসফুসের ভাগ শুধুমাত্র দুটি লোব। কিন্তু আমাদের যদি আমরা ডান ফুসফুস দেখি, আমাদের ডান ফুসফুসের ভাগ হলো তিনটি। এখানে তিনটি লোব। আরেকটা পার্থক্য, তাহলে এখানে লোব দুটি, এখানে লোব তিনটি, এখানে সেগমেন্ট, এখানে সেগমেন্ট 8টি, এখানে সেগমেন্ট 10টি। পার্থক্য আকারে পড়লে জিনিসটা সহজ, আদারওয়াইজ জিনিসটা একটু কঠিন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, আমাদের বাম ফুসফুস ডান ফুসফুসের বাহিরের যে আবরণ, সে আবরণকে আমরা বলি প্লুরা বা প্লিউরা। ঠিক আছে, এই যে আবরণ, এই আবরণকে আমরা বলি প্লুরা বা প্লিউরা। তাহলে ফুসফুসের আবরণ, আবরণকে আমরা কি বলি? PLEURA, প্লিউরা। প্লিউরার দুইটা ভাগ, একটা হলো প্যারাইটাল প্লুরা, একটা হলো প্যারাইটাল, আরেকটা হলো ভিসেরাল প্লুরা। তাহলে আমরা প্লুরার দুইটা ভাগ দেখি। এই তো আমরা দেখবো, সবসময় আমি তোমাদেরকে বলি ভিসেরা মানে হচ্ছে অঙ্গ। ভিসেরা মিন্স অঙ্গ। আমাদের যে প্লুরার সাথে, যে প্লুরাটা একদম লাংসের সাথে লেগে থাকে, আমি একটু আলাদা করে আঁকতেছি। এই যে প্লুরাটা লেগে আছে ওকে আমি কালো করে আঁকতেছি। কালোটা হচ্ছে ভিসেরাল প্লুরা, কালোটা হলো ভিসেরাল প্লুরা। আর এই যে সবুজটা, এটা হলো প্যারাইটাল প্লুরা। মোস্ট ইম্পর্টেন্ট, ভিসেরাল প্লুরা একদম লাংসের সাথে লেগে থাকবে, প্যারাইটাল প্লুরা লাংস থেকে একটু বাইরে থাকবে। দুইটা প্লুরার মাঝখানে একটা খালি জায়গা দেখা যায়, এই জায়গাটাকে আমরা বলি প্লুরাল স্পেস বা প্লুরার খালি জায়গা। তাহলে এই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, এই খালি জায়গাটাকে আমরা বলি প্লুরাল স্পেস। এই স্পেসে থাকবে প্লুরাল ফ্লুইড। ফ্লুইড মিন্স তরল। তরল কেন থাকতে হবে ভাইয়া? প্লুরাল ফ্লুইড যদি এখানে থাকে, সেটা লাংসকে ঘর্ষণ জনিত আঘাত থেকে রক্ষা করবে। তাহলে এটি হচ্ছে আমাদের লাংসের মূল বর্ণনা। আচ্ছা, তো আমরা লাংসের বর্ণনা সম্পর্কে জানলাম, আবরণ সম্পর্কে জানলাম, ভেতরে কি কি স্ট্রাকচার আছে সেগুলো সম্পর্কে জানলাম। এরপরে সবার শেষে আমরা আমাদের লাংসের মূল যে জিনিস, মূল যে আকর্ষণ অ্যালভিওলাস সম্পর্কে এখন আমরা জানবো। আমাদের লাংসের মূল যে আকর্ষণ অ্যালভিওলাস, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। আচ্ছা, তো এই জিনিসটার আমি একটা ছবি তুলে রাখি। এই জিনিসটা পড়েই, অ্যালভিওলাস সম্পর্কে পড়েই আমরা চলে যাব আমাদের অ্যাডমিশন কোয়েশ্চেনে প্লাস বোর্ড কোয়েশ্চেনে। এটাই আমাদের আজকে শেষ টপিক। তো আমরা এখানে
আমরা এখন জানবো অ্যালভিওলাস সম্পর্কে। আচ্ছা, তো অ্যালভিওলাস সম্পর্কে আমরা যদি জানতে চাই কি কি উপায় আছে অ্যালভিওলাস সম্পর্কে জানার? এটা হচ্ছে অ্যালভিওলাস, মেইন অ্যালভিওলাস, ঠিক আছে? দিস ওয়ান ইজ অ্যালভিওলাস। আচ্ছা, অ্যালভিওলাসের বাহিরে একটা আবরণী টিস্যুর স্তর থাকে। আবরণী টিস্যুর স্তর থাকে। কি আবরণী টিস্যু? স্কোয়ামাস আবরণী টিস্যু, মানে পাতলা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, আবরণী টিস্যু কি? ভাই আমরা 4 ধরনের টিস্যু পড়ছিলাম। একটা হচ্ছে আমাদের আবরণী টিস্যু, এপিথেলিয়াল টিস্যু যাদেরকে আমরা বলছিলাম, যোজক টিস্যু, কানেকটিভ টিস্যু যাদেরকে আমরা বলছিলাম, পেশি টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড স্নায়ু টিস্যু বা নার্ভাস টিস্যু। আবরণী টিস্যুর মধ্যে 3টা ভাগ আছে, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। একটু করে যদি তোমরা চিত্র দেখো তোমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা আবরণী টিস্যুর ভাগ, এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এরপর একটা আবরণী টিস্যু যদি আমরা দেখি, এটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু, মানে কোষগুলো একটু বড় হইল। এরপরে যদি আমরা একটা আবরণী টিস্যু দেখি, এটা হলো কলামনার আবরণী টিস্যু। তাহলে এই আবরণী টিস্যুটাকে আমরা বলবো স্কোয়ামাস আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুটাকে আমরা বলবো কিউবয়েডাল। কিউবয়েডাল মিন্স ঘনকাকৃতি। আর এই আবরণী টিস্যুটাকে আমরা বলবো কলামনার। আচ্ছা, তাহলে আমরা এখন শিখতেছি এপিথেলিয়াল টিস্যু, বা বাংলায় আমরা যাদেরকে বলি আবরণী টিস্যু। 3 ধরনের। কি কি? এটা নতুন টপিক। স্কোয়ামাস টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। দেখেই বুঝতেছো স্কোয়ামাস মানে পাতলা, স্কোয়ামাস আইসের মতো, মাছের আইসের মতো পাতলা, কিউবয়েডাল ঘনকাকৃতি, একটু ঘনকের মতো, কলামনার মিন্স কলামের মতো লম্বা। তো এইটা কোথায় থাকে? এটা থাকে আমাদের ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এই জায়গাগুলোতে কলামনার এপিথেলিয়াল টিস্যু থাকে। আর এই স্কোয়ামাসটা থাকে অ্যালভিওলাস। এই যে বাইরে সবুজ কালারে দিছি এই জিনিসটাই হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। তো জাস্ট আমি এই জিনিসটার একটা ছবি তুলে ফেলি, আমি সামনের দিকে আগাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবরণী টিস্যু পুরো দেহে আছে, কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে আবরণী টিস্যু কি। আজকের বেসিক থেকে আবরণী টিস্যু মূলত বুঝে নাও, আজকের বেসিক থেকে আবরণী টিস্যুটা মূলত আইডিয়াটা করে নাও। আজকের বেসিকটাই বেশি গুরুত্বপূর্ণ আবরণী টিস্যুর জন্য, এটা মিস করলে হবে শেষ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জাস্ট একটু করে শেষ করে দিচ্ছি। আমি এই যে আবরণী টিস্যুগুলো মুছি, তাহলে আমাদের অ্যালভিওলাসের বাইরে যে আবরণী টিস্যু আছে এটা হচ্ছে যে স্কোয়ামাস মানে পাতলাটা, ঠিক আছে? আর ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলের বাইরে থাকে লম্বাটা, মানে কলামনার আবরণী টিস্যু, স্তম্ভাকার আবরণী টিস্যুটা। তো আমি এই জিনিসগুলো একটু মুছি, এই জিনিসগুলো মুছে আমরা সামনের দিকে আগাই। যে হচ্ছে এটা হচ্ছে আবরণী টিস্যু পাইলাম। দেন আমরা দেখব এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, এরকম করে অসংখ্য অ্যালভিওলাস থাকে, ঠিক আছে? আচ্ছা,
আমাদের একটা ফুসফুসে কয়টা করে অ্যালভিওলাস থাকে, বা দুইটা ফুসফুসে কয়টা করে অ্যালভিওলাস থাকে, এককগুলা কি? এটা যদি আমি বলি আমাদের পূর্ণবয়স্ক মানুষের, যদি আমি একজন পূর্ণবয়স্ক মানুষের হিসাবটা বলি, তাহলে একটা নবজাতকের সাথে পূর্ণবয়স্কের কম্পেয়ার করতে পারো। নবজাতক যে মাত্র নতুন জন্মগ্রহণ করছে, নবজাতকের দুটি ফুসফুসে টোটাল 20 মিলিয়ন অ্যালভিওলাস থাকে। এটা একটা পয়েন্ট। দেন সেকেন্ড পয়েন্ট বলতে পারি, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, মানুষের আগে আমরা যদি বলি 8 বছরে দুটি ফুসফুসে থাকে 300 মিলিয়ন অ্যালভিওলাস। এবং যদি আমি একটা পূর্ণবয়স্ক মানুষের হিসাব করি, তাহলে দুটি ফুসফুসে আমরা পাবো 700 মিলিয়ন অ্যালভিওলাস। তাহলে এখন হলো ভাই অ্যালভিওলাস গুলোর কাজ কি? অ্যালভিওলাস গুলোর মূল কাজ হলো অ্যালভিওলাস ফুসফুসের ভেতরে একটা শ্বসন তল বা শ্বসন এরিয়া তৈরি করে। লাইক তোমার শ্বসন হওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া লাগবে, এরিয়া ছাড়া তুমি কিন্তু শ্বসন ঘটাতে পারবা না। তো অ্যালভিওলাস গুলোর কাজ হচ্ছে মূলত ফুসফুসের ভেতরে সে কি করে, শ্বসন তল তৈরি করে শ্বাস প্রশ্বাস আদান প্রদানের জন্য, গ্যাস আদান প্রদানের জন্য শ্বসন তল তৈরি করে। শ্বসন তলটা কেমন হয়? টোটাল অ্যালভিওলাস তৈরি করে 11,800 বর্গ সেন্টিমিটার, 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসন তল। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে দেখো এত বড় বর্গ সেন্টিমিটার, এগুলো তুমি কিভাবে বুঝবা? প্রত্যেকটা অ্যালভিওলাসকে যদি কেটে দাও এবং সোজা কার্পেটের মতো বিছাইয়ে দাও, তাহলে এত বড় একটা স্পেস হবে। এই স্পেসটাই হচ্ছে মূলত আমাদের ফুসফুসের শ্বসন গ্যাস আদান প্রদানের জন্য স্পেস। অ্যালভিওলাসই মূলত এই কাজটা করে থাকে। তাহলে আমাদের দুই ফুসফুসের টোটাল 700 মিলিয়ন অ্যালভিওলাসের মূল কাজ হলো এটাই। এটা ছাড়া তার কোনো আর কাজ নাই। এটা দিয়ে সে করবে নতুন সৃষ্টি ভাই। ঠিক আছে? তাহলে অ্যালভিওলাসের মূল কাজ শ্বসনিক গ্যাস আদান প্রদান। আচ্ছা আসো তাহলে এই জিনিসটার একটা ছবি তুলে ফেলি। ছবিটা তুলে আমরা সামনের দিকে আগাই। অ্যালভিওলাসের গঠনের ক্ষেত্রে কি কি জিনিস আমরা দেখতে পাবো? আচ্ছা, অ্যালভিওলাসের গঠনের ক্ষেত্রে আমরা অনেক জিনিস আসলে মূলত দেখতে পাই। সর্বপ্রথম আমরা এই জিনিসটা দেখলাম। আরো আমরা দেখতে পাই কি, আমরা জানি অ্যালভিওলাসের চারপাশে, তোমরা যদি দেখো এটা যদি একটা অ্যালভিওলাস হয়, অ্যালভিওলাসের চারপাশে অনেকগুলো ধমনী আর অনেকগুলো শিরা মিলে গঠন করে কৈশিক জালিকা। অনেকগুলো ধমনী আর অনেকগুলো শিরা মিলে গঠন করে কৈশিক জালিকা। এগুলো ধরো নীল কালার দিয়ে আমি বুঝাচ্ছি শিরা, লাল কালার দিয়ে আমি বুঝাচ্ছি ধমনী। কি ধমনী কি শিরা? সাপোজ এটা ধরো হচ্ছে যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের চারপাশে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা বহন করবে কেমন রক্ত, সরি আমি একটু ভুল বলছি, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা। এটা হচ্ছে যে পালমোনারি আর্টারি। নীল কালার কেন? কারণ ভাইয়া বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা হচ্ছে পালমোনারি ভেইন। লাল কালার কেন? কারণ ভাই বহন করে অক্সিজেন যুক্ত রক্ত। এই দুজন দেহের মধ্যে ব্যতিক্রম, আমরা রক্তের অধ্যায়ে জেনে আসছি। তো আসো জিনিসটা হইলো অ্যালভিওলাসের চারপাশে অসংখ্য এরকম কৈশিক জালিকা থাকে, যার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদানটা হয়। আজকে একটু দেখাবো কিভাবে আদান প্রদানটা ঘটে আসলে।
ঠিক আছে। তো ধরো ধরো এরকম অনেকগুলো কৌশিক জালিকা চারপাশে আছে, এরকম অনেকগুলো কৌশিক জালিকা আছে, অনেকগুলো কৌশিক জালিকা এরকম মিশে আছে, এরকম অনেকগুলো কৌশিক জালিকা আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে সাইডে কিছু কারেন্ট চলে গেছে, কিছু কোলাজেন জাতীয় বস্তু ইলাস্টিন তন্তু থাকে। একটু আমি একটা সেটিং করে নিই। আচ্ছা, তো আমরা দেখি, কারেন্টটা চলে গেছে, আসলে কিছু করার নাই এখন। এই যে অ্যালভিওলাস, ওটার মূল জিনিসগুলো কিন্তু আমি এঁকে ফেলছি, আর জাস্ট একটা জিনিস এই দিক দিয়ে আমার আঁকা বাকি রয়ে গেছে। আচ্ছা ভাই, জিনিসগুলো কি কি? একটা অ্যালভিওলাসে অনেক জিনিস থাকে। তুমি শুরুতে লিখবা অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক। মানব দেহে, পূর্ণবয়স্ক মানুষের দেহে 700 মিলিয়ন অ্যালভিওলাস থাকে দুইটা ফুসফুসে। অ্যালভিওলাসে থাকে অনেকগুলো কৌশিক জালিকা, মানে অ্যালভিওলাসের চারপাশে অনেকগুলো কৌশিক জালিকা। কৌশিক জালিকার কাজ কি? কৌশিক জালিকার কাজ হচ্ছে যে রক্তের আদান প্রদান, মানে রক্তের সংমিশ্রণ করা। ধমনী রক্ত শিরাতে যাবে, শিরা রক্ত ধমনী দিয়ে যাবে। অ্যালভিওলাসে কৌশিক জালিকা তৈরি করে পালমোনারি ধমনী, এবং এখান থেকে বের হয় পালমোনারি শিরা। তো এই জায়গায় অ্যালভিওলাসের মধ্যে মূলত এটি হচ্ছে অ্যালভিওলাস, গ্যাসীয় আদান প্রদান এখানেই হয়। এখানে অক্সিজেন আসে, কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান এই জায়গাটাতেই হয়। দেন আমরা দেখতে পারি অ্যালভিওলাসের এই জিনিসগুলোই হলো কৈশিক জালিকা, কৈশিক জালিকা। দেন আমরা যদি দেখি অ্যালভিওলাসের এটা হলো ম্যাক্রোফেজ, আমরা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে কি ভাইয়া? সহজ কথা, কিছুদিন আগে আমরা শ্বেত রক্তকণিকা পড়ছিলাম। শ্বেত রক্তকণিকার ভাগে অদানাদার, দানাদার পাইছিলাম। অদানাদার আমরা দুইটা ভাগ পাইছিলাম, মনোসাইট, লিম্ফোসাইট। ওই মনোসাইট গুলো নরমালি সাইজে ছোট থাকে, কিন্তু যখন কোনো জীবাণু, ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ ঘটে দেহের মধ্যে, তখন মনোসাইট গুলো আমাদের মানে সেই ক্ষতস্থানটাতে যাওয়ার সময় বড় হয়ে যায় সাইজে। মনোসাইট গুলো তখন যে কোনো টিস্যুতে বা যেখানে ক্ষতস্থান, সেই ক্ষতস্থানে গিয়ে যে নাম ধারণ করে সে নাম হচ্ছে ম্যাক্রোফেজ। অ্যালভিওলাস মানে ফুসফুসে যে মনোসাইটটা আছে তার নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আমাদের যকৃতে যে আছে তার নাম কুফার কোষ। আমাদের মস্তিষ্কে আছে মাইক্রোগ্লিয়া। আমাদের ত্বকে আছে মনোসাইট, ল্যাঙ্গারহ্যান্স কোষ। সবগুলাই ম্যাক্রোফেজ, আকৃতিতে বড় হয়ে যায় তারা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে ইলাস্টিন তন্তু। ইলাস্টিন তন্তু মিন্স কি? ইলাস্টিন তন্তুটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক রাখবে। অ্যালভিওলাস যখন বাতাস গ্রহণ করবে বা অক্সিজেন যখন তার থেকে বের হয়ে যাবে, তখন সে কিন্তু সংকুচিত হয়ে যাবে। আবার যখন আমরা বাতাস গ্রহণ করব, তখন কিন্তু সব বাতাস এসে আলটিমেটলি অ্যালভিওলাসে জমা হবে, অক্সিজেন জমা হবে, তখন অ্যালভিওলাসটা ফুলে যাবে। তো এই যে সংকোচন বা প্রসারণের জন্য ইলাস্টিন তন্তু থাকতে হয়। যদি না থাকে তাহলে সংকোচন প্রসারণ হবে না, মেইন শ্বসনের কাজও হবে না, কোনো শ্বসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে না, সব কিছু যাবে বৃথা, তুমি যা হয়ে যাবে এর হোতা। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, প্রাচীরে কিছু ইলাস্টিন তন্তু থাকে। এর যে আমাদের আবরণী কোষটা, এটাকে আমরা বলি স্কোয়ামাস, এটাকে আমরা বলি স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যু। আচ্ছা, কৌশিক জালিকা তো অনেকগুলাই আছে, আর মূল যে কোষটা আমি আসতে যাচ্ছি এটা হচ্ছে কিছু অ্যালভিওলাসের প্রাচীরে কিছু কোষ থাকে, এই কোষগুলোকে আমরা বলি সেপ্টাল কোষ।
এই কোষগুলোকে আমরা বলি সেপ্টাল কোষ, ঠিক আছে। আচ্ছা, এই সেপ্টাল কোষগুলো থেকে ডিটারজেন্ট জাতীয় কিছু রাসায়নিক ফসফোলিপিড পদার্থ নিঃসৃত হয়। তাহলে এই সেপ্টাল কোষগুলো থেকে ডিটারজেন্ট এর মতো ফসফোলিপিড পদার্থ নিঃসৃত হয়। ডিটারজেন্টের মতো ফসফোলিপিড পদার্থ নিঃসৃত হয়, যাদের নাম হলো সারফেক্টেন্ট। তাহলে মূল কথায় আসি, অ্যালভিওলাসের প্রাচীরে কিছু সেপ্টাল কোষ থাকে, এই কোষগুলো থেকে ডিটারজেন্টের মতো, ডিটারজেন্ট তোমরা সবাই জানো কাপড় পরিষ্কার করে, এবং ডিটারজেন্টের এমন একটা ক্ষমতা আছে যে হচ্ছে যে সব ময়লা দূরীভূত করতে পারে। তো ডিটারজেন্ট জাতীয় কিছু ফসফোলিপিড পদার্থ নিঃসৃত হয় এই সেপ্টাল কোষগুলো থেকে, তাদের নাম সারফেক্টেন্ট। সারফেক্সেল দিয়ে মনে রাখবা, সারফেক্সেল একটা ডিটারজেন্ট, সারফেক্টেন্ট একটা ডিটারজেন্ট। সহজ কথা। কত বছর বয়সে শুরু হয়? মানব ভ্রূণ যখন 23 সপ্তাহ বয়সে থাকে, 23 সপ্তাহের মানব ভ্রূণ থেকে, 23 সপ্তাহের মানব ভ্রূণ থেকে এটা নিঃসৃত হয়। 23 সপ্তাহের মানব ভ্রূণ থেকে এটা নিঃসৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ। সারফেক্টেন্ট নিঃসৃত হয়। এর মূল কাজ কি? সারফেক্টেন্টের মূল কাজ হলো যে সারফেক্টেন্ট সারফেস টেনশন কমায়, মানে পৃষ্ঠটান কমায়। পৃষ্ঠটান যদি বেশি থাকে আমাদের ফুসফুস চুপসে যাবে, পৃষ্ঠটান যদি কম থাকে ফুসফুস জায়গা বরাবর থাকবে। এখন আমাদের ফুসফুস চুপসাবে কখন? যখন আমাদের অ্যালভিওলাসটা ছোট হয়ে যাবে। তাহলে অ্যালভিওলাস ছোট হইতে দেওয়া যাবে না, তার মানে সারফেক্টেন্ট দরকার আছে, ঠিক আছে। এটা মানব ভ্রূণের 23 সপ্তাহ বয়স থেকে ক্ষরণ শুরু হয়, এই জন্য 24 সপ্তাহের আগে বিভিন্ন দেশে ভ্রূণ মেরে ফেলা বা ভ্রূণ হত্যাটা নিষিদ্ধ, ঠিক আছে। আচ্ছা, তো 23 সপ্তাহ পর্যন্ত মানব ভ্রূণ পরিচয় পায় না যতক্ষণ না পর্যন্ত সারফেক্টেন্ট নিঃসৃত না হয়। 23 সপ্তাহ পর থেকে তার সারফেক্টেন্ট নিঃসরণ হয় এবং মূলত লাংসের কাজগুলো শুরু হয়। শ্বসন কিন্তু মূলত শুরু হয়, শ্বসন না হলে কিন্তু সে ভ্রূণ আর বেঁচে থাকতে পারবে না। তো সারফেক্টেন্টের মূল কাজ কি? সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমিয়ে দেওয়া, যার দরুন আমাদের এই যে অ্যালভিওলাস সংকুচিত হয় না, অ্যালভিওলাস ছোট হয় না, লাংসও ছোট হয় না, ফুসফুস তার ঠিক জায়গায় থাকে, অ্যালভিওলাস তার ঠিক জায়গায় থাকে, দুজনেই তার কাজ সমানভাবে করে থাকে এবং সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়। আচ্ছা, তো তাহলে আমরা দেখতেছি মূলত এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাসের গঠনের মধ্যে আমরা কি কি বলতে পারি? অ্যালভিওলাস হচ্ছে আমাদের ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক। এই অ্যালভিওলাস আমাদের গ্যাসীয় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে। আদান প্রদানটা আমরা ইনশাআল্লাহ আরো 2-1টা ক্লাস পরে দেখব। দেন দেখা যায় অ্যালভিওলাসের প্রাচীরে কিছু কোলাজেন জাতীয় বস্তু আছে, ইলাস্টিন জাতীয় বস্তু আছে। ইলাস্টিন জাতীয় বস্তুগুলো অ্যালভিওলাসকে সংকুচিত হতে দেয় না। দেন দেখা যায় অ্যালভিওলাসের ভিতরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে, জীবাণু আসে, জীবাণুকে ধ্বংস করে। অ্যালভিওলাসের চারপাশে অসংখ্য কোষিক জালিকা আছে। কোষিক জালিকা আর অ্যালভিওলাসের মধ্যেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটে। তারপরে দেখা যায় যে অ্যালভিওলাসের মধ্যে এই জায়গায় কিছু সেপ্টাল কোষ থাকে, সেপ্টাল কোষগুলো থেকে ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড পদার্থ নিঃসৃত হয়, যাদের নাম সারফেক্টেন্ট। আমরা সারফেক্সেলের সাথে মনে রাখতে পারি। এই সারফেক্টেন্ট 23 সপ্তাহ বয়স থেকে ক্ষরণ শুরু হয় এবং এই সারফেক্টেন্ট হলো ফুসফুসে যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন এটা কমায় রাখে, যার দরুন আমাদের ফুসফুসটা চুপসে না যায়। এটাই হলো মূল কথা, এরপরে নাই আর কোনো ব্যাখ্যা। এটা যদি মনে থাকে সব কিছুই সফল, আদারওয়াইজ তুমি হয়ে যাবা শ্বসনে বিফল, হবে না শ্বসনের জ্ঞানে উন্নতি, হবে চরম অবনতি, করতে পারবে না তুমি শ্বসনের জ্ঞানে অনেক বেশি বিস্তার, হয়ে যাবে তোমার শ্বসন অধ্যায়ের মূল বেসিকের নিস্তার। তো বেসিক বোঝার জন্য ভিডিওটা খুব ভালো করে দেখবা, ভালো করে দেখার চেষ্টা করবা। যেহেতু আমার নেট নাই এখানে, ওয়াইফাই দিয়ে চলতেছিল এই মোবাইলটা, ওয়াইফাই তো গেল গা, কারেন্ট গেছে গা। আমি আসলে তবু একটু দেখি কিছু দেখা যায় কিনা।
অ্যালভিওলাসের সারফেক্টেন্ট কি ময়লা দূর করে? ময়লা বলতে এখানে হচ্ছে তোমার লাংসের ভিতর তো তেমন একটা যদি তুমি সিগারেট না খাও তাহলে তোমার ময়লা ঢুকে নেই, দূর করার দরকার নেই। এর একটাই কাজ যে হচ্ছে পৃষ্ঠটানটা কমাবে। পৃষ্ঠটান যদি থাকে এটা চুপসে যাবে, পৃষ্ঠটান না থাকলে এটা স্বাভাবিক থাকবে। এই যে সারফেক্টেন্ট এই পৃষ্ঠটান কমাই দিবে, এটি হচ্ছে তোমার জন্য উপকারী দিক। যারা তোমার সিগারেট খায় তাদের লাংসের অ্যালভিওলাসে এসে নিকোটিন আসে, তারপরে তোমার মিথেন আসে, তোমার অ্যামোনিয়া আসে, অনেক খারাপ খারাপ দূষিত পদার্থ আসে, সেগুলোকে দূর করতে পারে সারফেক্টেন্ট। তুমি যেহেতু খাও না তোমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলছিলাম যে মানব ভ্রূণের 23 সপ্তাহ বয়স থেকে, যখন মানব ভ্রূণের বয়স 23 সপ্তাহ, জাইগোটের পরে 23 সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। মানে মেইন ফুসফুসের কার্যক্রমটা তখনই মূলভাবে শুরু হয়। অ্যালভিওলার সংকুচিত হয় না, যার দরুন ফুসফুস সংকুচিত হয় না। এই জন্য 24 সপ্তাহ বয়সের আগে, 24 সপ্তাহ বয়সের আগে সেই ভ্রূণ হত্যা অনেক দেশে নিষিদ্ধ। ভ্রূণ হত্যা নিষিদ্ধ, কারণ 24 সপ্তাহ বয়সের আগে সেইটাকে মানব ভ্রূণ সম্পর্কে তুমি ব্যাখ্যা দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস মূলত শুরু না হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, তো না আজকে আর পড়াবো না, পড়া মোটামুটি এখানেই শেষ। আমরা করে ফেললাম খুব বেশ, তো বেশ আনন্দ হইলো, বেশ মজা হইলো, বেশ হইলো ফুর্তি। এবার আমাদের থাকবে না ইনশাল্লাহ আর কোনো ঘাটতি। কারেন্ট চলে আসছে, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, চরম লেভেলের ঘামে ঘামে চুপসে বিদ্ধ। তো একটা সৃজনশীল দিব, সৃজনশীলটা দিয়ে শেষ করে দিব, যেহেতু আমি অ্যাডমিশনের কথা লিখছি। ভাই ভ্রূণ হত্যা কেন মানুষ করে এটা তো আমি বুঝি না। মোটামুটি আমার তো করার কোনো ইচ্ছা নেই, আমার তো আর নেওয়ার বেশি ইচ্ছা। বুঝছো তোমরা? বুঝার দরকার নেই, এগুলো মানব জীবনের ধারাবাহিকতা গেলে বেশি করে বুঝিয়ে দিব। আচ্ছা, একটা সিকিউ দিব, জাস্ট একটু খেয়াল করো, আমার খাতায় একটু করে লেখা আছে, আমি একটা সিকিউ দিয়ে দিই। রিসেন্ট আসা আমাদের রিসেন্ট আসা একটা সিকিউ, বরিশাল বোর্ড 2019। আমাদের বক্ষগহ্বরের উভয় পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি অঙ্গ থাকে। সবাই একটু এটা আনসার দাও, যারা গেছে তাদেরকে কমেন্ট মেনশন করে আবার আনো এখানে এটা আনসার দিতে। আমি লিখতে লিখতে সবাই আনো। এটা একটা অবজেক্টিভ, একটা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন দিব।
খুব দ্রুত এই দুটো আমাকে আনসার করে দাও। এটাতে কার বর্ণনা দিতে বলছে যেটা সেটা, আর এটা কি বায়ু পরিবহন অঞ্চল। মনে করে দেখো নিম্ন শ্বাসনালীর অঞ্চল হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। বায়ু পরিবহনের অঞ্চলে কাকে কাকে লিখছিলাম, যে নাই সে এখানে আনসার। এখন খুব দ্রুত এটার আনসার দাও, এটা শেষ করে ক্লাসটা শেষ করে দিচ্ছি। বেশি আজকে আর পড়াবো না, সামনের দিকে আর আজকে আর যাবো না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই পারতেছো, ভালো লাগতেছে। এতক্ষণ পড়ার পরে যখন দেখা যাচ্ছে সবাই পারতেছো, তখন মনে হচ্ছে আসলে পড়ানোটা সার্থক হইলো। এত গরমের ভিতর আসলে পড়াইয়া যদি তোমাদের থেকে সঠিক আনসারটা পাই, আমাদের থেকে অনেক খুশি লাগে ভাই। তো তোমাদের রেসপন্স সবসময় চাই, তোমাদের দোয়া সবসময় চাই, ভাইয়া যেন তোমাদের সাথে সবসময় থাকতে পারি। তাই তো শেষ করি আজকের পড়া। এটাই হইলো আমাদের রাইট আনসার। এটাই হচ্ছে আসলে আমাদের রাইট আনসার। অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী হচ্ছে আমাদের ফুসফুসের ভেতরের গঠন। এটা কখনো পরিবহন অঞ্চল হিসেবে কাজ করে না। পরিবহন অঞ্চল হিসেবে কাজ করে শুধু ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল। ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, আর কেউ কাজ করে না। আচ্ছা, আর এটাও হচ্ছে অবশ্যই কার গঠন, এটা হচ্ছে ফুসফুসের গঠন বা লাংসের গঠন। ফুসফুসের গঠন বা লাংসের গঠন। চিত্রটা এঁকে দিবা, লাংসের সুন্দর করে একটা চিত্র এরকম করে নামাইয়া সুন্দর করে একটা চিত্র এঁকে দিবা। চিত্রটা এঁকে জাস্ট বর্ণনাটা সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমি তোমাদের কাছে আশা করতেছি যে তোমরা মোটামুটি ভালোই পারবা। তোমাদের অনেক ট্যালেন্সি আছে এখানের মধ্যে। এটি হচ্ছে লাংসের চিত্র, এটাই মোটামুটি সুন্দর করে এঁকে দিবা, তাইলেই হবে, ঠিক আছে? একজন বলে এমসিকিউ তে আনসার না, এমসিকিউ তে আনসার আছে। বায়ু পরিবহন অঞ্চল নয়, তার মানে এখানে বায়ু পরিবহন অঞ্চল আছে তিনটে অপশনে। বায়ু পরিবহন অঞ্চল আমি তোমাকে বলছিলাম নিম্ন শ্বাসনালীর বায়ু পরিবহন অঞ্চল থাকে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল। ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এই তিনটে হচ্ছে বায়ুর পরিবহন করে শুধু। আর নাক থেকে শুরু করে ষড়যন্ত্রটা হচ্ছে বায়ু গ্রহণত্যাগ। বায়ু গ্রহণত্যাগ হচ্ছে নাক থেকে শুরু করে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ঠিক নিচ থেকে ট্রাকিয়া শুরু, ট্রাকিয়া থেকে আমাদের ব্রঙ্কিওল পর্যন্ত, তো ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এই তিনটে হলো বায়ু পরিবহন। আর লাংস মানে অ্যালভিওলার নালী, অ্যালভিওলাস, লোবিউল, লাংস, এগুলো সবগুলো হচ্ছে শ্বসন অঞ্চল। মানে এখানে গ্যাসের আদান প্রদান হবে, কিন্তু এখানে বায়ু পরিবাহিত হবে না। এটাই আনসার। তো এখানে আনসারটা আসলে আছে অ্যালভিওলার নালী অ্যালভিওলার থলির ভেতরেই ঢুকে। মানে অ্যালভিওলার নালীটা আসলে অ্যালভিওলাসের অংশ। আমরা ডিটেইলস আসলে তুমি যদি দেখো, এটা যদি একটা অ্যালভিওলাস হয়, সাপোজ ধরে এটা একটা অ্যালভিওলাস, অ্যালভিওলাসের ভিতর তো ডিরেক্টলি বা হাওয়া কোথা থেকে আসবে, একটা নালী দিয়েই তো আসতে হবে। ব্রঙ্কিওলের পরে কিছু ছোট ছোট নালী থাকে, যে ছোট ছোট নালী দিয়ে অ্যালভিওলাসে বাতাস ঢুকে। তাহলে এটা একটা অ্যালভিওলাস, আর এটা একটা অ্যালভিওলার টিউব। আমি একটা শ্বসন বৃক্ষে জিনিসটা লিখছিলাম, ওটা একটু জাস্ট একটা রিপিট দেখলে বুঝে যাবে। আচ্ছা, তো আসি আমাদের ক্লাস আজকে মোটামুটি এখানেই শেষ। ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের ফার্দার সামনের দিকে আগে যাব। তো সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।